আজকে আমি গ্রাউন্ড জিরোতে যাব হচ্ছে মথুরাপুর কেন্দ্র। মথুরাপুর, যে মথুরাপুর কেন্দ্রের সাথে গঙ্গাসাগরের মতো দ্বীপ, যেখানে কপুল্লিমুনি আশ্রম রয়েছে, মৌসুনী দ্বীপের মতো একটি দ্বীপ, যা অত্যন্ত প্রাকৃতিক সমৃদ্ধ একটি দ্বীপ, এবং তার সাথে অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু বলা যায় এই মথুরাপুর কেন্দ্র অন্যান্য 42টা কেন্দ্র থেকে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে রয়েছে। এই কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে, বা চতুর্মুখীও বলা যেতে পারে। তার কারণ এই কেন্দ্রে একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরুণ প্রার্থী বাপি হালদার, তার বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী রয়েছেন, বিজেপি প্রার্থী রয়েছেন এবং এসইউসিআইয়ের প্রার্থী রয়েছেন। কিন্তু ধারে ভারে অনেকটাই এগিয়ে রয়েছেন বাপি হালদার, কোনো সন্দেহ নেই। এই যে দক্ষিণ 24 পরগনার যে 4টি কেন্দ্র রয়েছে, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর এবং যাদবপুর, এই 4টি কেন্দ্রকেই তৃণমূল কংগ্রেসের নিশ্চিত গড় বলা যেতে পারে। এবং সেখানে যা সুদৃঢ় সংগঠন, সেই সংগঠনকে ভেদ করে অন্যদের লক্ষ্যভেদ করা কার্যত দুঃসাধ্য। তবে যেহেতু লোকসভা নির্বাচন ইস্যুর ভিত্তিতে হচ্ছে, সুতরাং নির্বাচন না হওয়া পর্যন্ত তো কোনো কিছু বলা যায় না। তৎসত্ত্বেও মথুরাপুর কেন্দ্রকে নিয়ে যদি আমরা দেখি, তাহলে একটা বৈশিষ্ট্য প্রথমেই আসে, যে তার প্রার্থী চয়ন। 38 বছর বয়সী বাপি হালদারকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস রীতিমতো চমক দিয়েছে। চমক এই কারণেই, বাপি হালদার তিনি একজন তরুণ প্রার্থী, তার সাথে ছাত্র রাজনীতির তার অভিজ্ঞতা রয়েছে এবং পারিবারিক সূত্রেও তার রাজনীতির অভিজ্ঞতা রয়েছে, এবং পরবর্তী সময় ছাত্র রাজনীতির পর যুব রাজনীতি, এবং তারপর তিনি পঞ্চায়েত সদস্য হন। প্রার্থী হবার আগে পর্যন্ত তিনি জেলা যে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, এখনও তিনি তা রয়েছেন, এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। অর্থাৎ একেবারে তৃণমূল স্তর থেকে উঠে আসা একদম পরিণত রাজনীতিবিদ বাপি হালদার। প্রচারে দেখলাম যে তার জনপ্রিয়তা বিভিন্ন জায়গা দিয়ে 5 কিলোমিটারের মতো একটা পদযাত্রার সঙ্গী হলো রিক পুরকায়স্থ, আমাদের সাংবাদিক, এবং তার সাথে কৃষ্ণেন্দু মজুমদার ক্যামেরায়। 5 কিলোমিটার দীর্ঘ পথের মধ্যে বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছেন বাপি হালদার, জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, আর 10 জন প্রার্থীর মতোই তিনি করছেন। এবং সবচেয়ে বড় কথা, দক্ষিণ 24 পরগনার এই যে মথুরাপুর কেন্দ্র, এখানে পুরোপুরি গ্রামীণ অর্থনীতির উপর সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। একদিকে কৃষি, মৎস্য এবং তার সাথে ট্যুরিজম, এর উপরই মথুরাপুর কেন্দ্র দাঁড়িয়ে আছে। 7টি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছে। তাই বাপি হালদার অনেকটাই এগিয়ে রয়েছে, শুরুতে যা বলেছে। এবং কিভাবে এই প্রচারটা করছেন, আমাদের সিনিয়র ভিডিও এডিটর সরোজ মহান্তকে বলবো একটা কোলাজ ফর্মে যেন তুলে ধরেন। রয়েছি মথুরাপুর লোকসভা কেন্দ্রে, আর এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার, তিনি ইতিমধ্যে প্রচারে বেরিয়েছেন এবং র্যালির মাধ্যমে জনসংযোগে তিনি অংশগ্রহণ করছেন, এবং জনসংযোগের মাধ্যমে মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের কাছে যে ভোট চাওয়া, যে তৃণমূলের যে কথাটা ছিল যে মানুষ কি কাজ করেছে সেই কাজটা বোঝানো,
সেটা তিনি বোঝাচ্ছেন এবং মানুষের সাথে তিনি কথা বলছেন। যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, মানুষের দরজায় দরজায় যাচ্ছেন, নমস্কার করছেন, প্রণাম করছেন বয়স্কদের, এবং তারপরে তিনি যে ভোটের যে কথা, যে সামনে লোকসভা নির্বাচন, সেইটাকে মাথায় রেখে তিনি এগিয়ে চলছেন। কেমন প্রচার হচ্ছে? প্রচার তো ভালোই হচ্ছে, মানুষের অভূতপূর্ব সাড়া, মানুষের আবেগ উদ্দীপনা তৃণমূল কংগ্রেসের প্রতি, আমাদের প্রিয় দিদির প্রতি, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। কোন কোন বিষয় মাথায় রেখে এই প্রচার হচ্ছে, এই র্যালি হচ্ছে? মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, একটাই লক্ষ্য আমাদের। আগামী দিন ভারতবর্ষের যেভাবে কেন্দ্রীয় সরকার মানুষের অধিকারকে খর্ব করতে পশ্চিমবাংলাকে হাতে না মারতে পেরে ভাতে মারার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা আগামী দিন মানুষকে আমরা বলছি যে আগামী দিন মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব এবং বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব দিদির হাত ধরে, তৃণমূল কংগ্রেসের হাত ধরে। অর্থাৎ বাংলার উন্নয়ন, মানুষের উন্নয়নের কথা মাথায় রেখে আজ মথুরাপুরে প্রচারে বাপি হালদার, এবং সেই প্রচারের ছবি আমরা তুলে ধরছি। বিভিন্ন জায়গায় যেমন মানুষের সঙ্গে মিশছেন, প্রচুর মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছেন, প্রচুর মানুষ বাপি হালদারের সঙ্গে মিছিলে পা মিলিয়ে একের পর এক হেঁটে চলছেন, এবং বাপি হালদারের যে সমর্থন, যে উন্মাদনা, যে মানুষের সামনে মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া, সেই উন্মাদনাই ধরা পড়ছে। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক্তর গায়স্তর প্রতিবেদন, আর+ নিউজ, দক্ষিণ 24 পরগনা। দেখলেন বাপি হালদারের প্রচার। এবার সরাসরি তার সঙ্গে কথা বলবো। কোন কোন ইস্যুর ভিত্তিতে লড়াই করছে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস, কি ভাবছেন জয় সম্পর্কে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তরুণ প্রার্থী বাপি হালদার ঠিক কি বলছেন, শুনবো। দেখুন, এই মুহূর্তে দ্বিতীয় প্রতিপক্ষ, প্রথম প্রতিপক্ষ কিছুই দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমাদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট, আমাদের যে গত লোকসভা নির্বাচনে যে লিড ছিল, যতটা মার্জিন ছিল, সেই মার্জিনটাকে ডবল করা। মানে আপনি কত আশা করছেন আপনার মার্জিন হবে? এটুকু আশা রাখতে পারি, এই মুহূর্তে যা ট্রেন্ড এবং মানুষের যা সাড়া, মানুষের যা উদ্দীপনা, তাতে করে তো 3 লাখ অবশ্যই। এটা কারণটা কি যে দক্ষিণ 24 পরগনায় মথুরাপুর, বিশেষভাবে আমি যদি মথুরাপুরেই এই দেখি যে 2009 সালের লোকসভা নির্বাচনের পর থেকে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের এই উত্তর শ্রীবৃদ্ধি, এটার মূল কারণটা ঠিক কি? দেখুন, দক্ষিণ 24 পরগনার মানুষ একেবারে কলকাতার লাগোয়া। সেখান থেকে কলকাতা পশ্চিমবাংলার রাজধানী, রাজনীতির প্রাণ কেন্দ্র। ভারতবর্ষের যে রাজনীতিটা হয়, যদি সব থেকে বেশি রাজনীতি সচেতন মানুষ যদি থাকেন, তো পশ্চিমবাংলাতেই আছেন, এবং সেটা কলকাতা কেন্দ্রিক। আর দক্ষিণ 24 পরগনা একেবারে কলকাতা লাগোয়া। সুতরাং এই এলাকার মানুষ একেবারে রাজনীতি সচেতন মানুষ, বুদ্ধিসম্পন্ন মানুষ, যারা বোঝেন সত্যি সত্যি কে মানুষের পাশে আছে আর কে মানুষের পাশে নেই, কারা মানুষের পাশে থাকতে পারে, কারা মানুষের থাকতে পারে না, কারা জুমলাবাজি, কারা সত্যি কথা বলে। এইটা ডিফারেন্স দক্ষিণ 24 পরগনা দেখেছি। এই যে দক্ষিণ 24 পরগনার রাজনীতির অতীতে দেখেছি প্রায় একটা হিংসাত্মক রাজনীতির আতুরঘর ছিল। একদিকে সিপিআইএম, এসইউসিআই, আরএসপি, কংগ্রেস, বহু হানাহানি, রক্তপাত, মানে বহু ঘটনার সাক্ষী দেখেছে। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থার কারণটা কি, ঠিক কি? একদম, আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনা, এটা সত্যি কথা আপনি যেটা বললেন, যে বাস্তব দক্ষিণ 24 পরগনার বুকে সব থেকে বেশি অত্যাচার হয়েছিল তৎকালীন সময়। সিপিএম বামফ্রন্ট সরকার, রক্তে হাত লাল হয়েছিল। সেই জায়গা থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন বারে বারে ছুটে এসেছেন দক্ষিণ 24 পরগনার মানুষের কাছে। যখন যে বিপদে পড়েছে, তিনি বিরোধী নেত্রী থাকাকালীন অবস্থায় চেষ্টা করেছেন মানুষের পাশে দাঁড়াতে, মানুষের পরিষেবা দিতে, মানুষের সেবা করতে। সেটা মানুষ কোনোদিন ভুলেনি। মানুষ তাই এতদিন, আজকের দিন পর্যন্ত এবং আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের বিকল্প কিছু আছে বলে দক্ষিণ 24 পরগনা মনে করে না, এবং আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিকল্প অন্য কোনো নেত্রী আছে বা নেতা আছে বলে মনে করেন না। এই যে মথুরাপুর কেন্দ্রের এই যে টোটাল 7টা বিধানসভা, এই 7টা বিধানসভার মধ্যে থেকে দাঁড়িয়ে যখন আপনি শুনলেন, অল্প বয়স, প্রত্যেকেরই রাজনীতির জীবনে একটা অ্যাম্বিশন থাকে বড় কিছু হবার। যেদিন আপনার নাম ঘোষণা করা হলো, তার আগের মুহূর্ত আর ঠিক পরের মুহূর্তটা আপনি ঠিক অনুভূতিটা কীরকম ছিল যদি একটু বলেন? আগের মুহূর্তটা বলতে দেখুন, আমরা তো ওতপ্রোতভাবে রাজনীতির সাথে যুক্ত। তো ব্রিগেড সমাবেশ হবে, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, সকলে ব্রিগেড সমাবেশে যেতে হবে। আমরা সবাই গেছি, সেখানে সমাবেত হয়েছে। আমি একদিন আগেই চলে গিয়েছিলাম, কেননা বহু মানুষ ওই দিনকে উপস্থিত হয়েছিল।
খুব স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়ার একটা ব্যাপার থাকে, গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা জ্যাম, বেশ কিছু মানুষকে আগের দিন পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা করেছিলাম। সুতরাং আমি আগের দিনকে প্রায় 130খানা গাড়ি সঙ্গে নিয়ে আমি পৌঁছে গেছিলাম আগের দিনকে ব্রিগেড ময়দানে সবার উদ্দেশ্যে। গিয়ে যখন থাকলাম তো খুব স্বাভাবিকভাবে সকালবেলা রাজ্য নেতৃত্ব থেকে ফোন করা হয় যে তুমি কোথায়? আমি বললাম ব্রিগেডেই আছি। বললো স্টেজের পিছনে চলে এসো, ডেলিগেট কার্ড আছে, ওটা নিয়ে স্টেজের পিছনে চলে আসবে। গেছিলাম। আমি তখনও জানি না যে আমার ক্যান্ডিডেট হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মথুরাপুরের ক্যান্ডিডেট হিসাবে আমাকে চুজ করছে। তো খুব স্বাভাবিকভাবে সারপ্রাইজড হয়েছি এবং সাথে সাথে এটাও ভালো লেগেছে যে দল এত বড় দায়িত্ব, গুরু দায়িত্ব দিয়েছেন, মথুরাপুরের মানুষের সেবা করার যে দায়িত্ব দিয়েছে কাঁধে তুলে নিলাম, ভালো লাগলো। আগামী দিন নিশ্চিতভাবে দলের যে দায়িত্ব বা কর্তব্য যেটুকু দিয়েছে আমাকে সেটা নিষ্ঠার সাথে পালন করবো এবং মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থেকে আগামী দিন দলের মুখ উজ্জ্বল করা আমার কাজ হবে। এই যে আপনি 1 তারিখ 1 জুন ভোট, এখানে এত বড় একটা কেন্দ্র, এই কেন্দ্র আপনি ঠিক প্রচারটাকে ঠিক কিভাবে করছেন? আপনার পরিকল্পনাটা একটু কৌশলটা যদি বলেন। আমরা প্রতিদিনই প্রচার করছি। আমার মূল উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের কাছে পৌঁছতে হবে, সেটা যে কোনোভাবে হোক। আপনারা দেখলেন আমাদের প্রত্যন্ত 2টো দ্বীপ রয়েছে, একদিকে ঘোড়ামারা বিচ্ছিন্ন দ্বীপ, অন্যদিকে মৌসুমী বিচ্ছিন্ন দ্বীপ। অলরেডি সেখানে প্রচার আমরা সেরে ফেলেছি। সেখানে গেছিলাম, মানুষের দোয়া আশীর্বাদ প্রার্থনা করেছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। গতকাল মৌসুমীতে ছিলাম, সেখানেও একই ট্রেন্ড, মানুষ আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন এবং সবাই অত্যন্ত আপ্লুত। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছি তাদেরকে যে আগামী দিন 1 জুন সবাই একেবারে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে তারা রায় দেবেন, এ বিষয়ে নিশ্চিত একদম। এই যে সাম্প্রদায়িকতার প্রশ্নটা গোটা দেশ জুড়ে 10টা বছর ধরে ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি তার প্রত্যক্ষ প্রভাব গোটা দেশে? মথুরাপুর কেন্দ্রেও কি সেই প্রভাব পড়েছে সাম্প্রদায়িক মেরুকরণ বা বিভাজনের যে রাজনীতি? দেখুন, মথুরাপুরের মানুষ বোঝেন, একটা শ্রেণীর একটা দল তারা শুধুমাত্র মেরুকরণের রাজনীতি, ধর্মীয় মেরুকরণ, যেটা মানুষ বোঝেন, সারা বাংলার মানুষ বোঝেন, মথুরাপুরের মানুষ তো অবশ্যই বোঝেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি ভারতীয় জনতা পার্টি কি সব বুথে তার যে এজেন্ট বা কর্মীদের বসাবার মতো জায়গায় এখন রয়েছে? সেটা তারা বলতে পারবে, আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারবো না। তারা আছে কি নেই, মানুষের কাছে আছে না মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে, সাধারণ মানুষ বিচার করবে। আপনারা তো আছেন, আপনারাও দেখবেন আগামী দিন কি হচ্ছে। আমরা তো চাই তারা আসুক, গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করুক। 900 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, অর্থাৎ যেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা বড় অভিযোগ, বিরোধীতে তারা ভোট লুট করে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাধা দেয়। এই ক্ষেত্রে এবারে একেবারে কঠোর অবস্থায় ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা সমস্ত কিছু করেছে, মানে বুঝতেই পারছেন একটা কঠোর হাতে করবে। স্বাভাবিকভাবে তো আপনি থাকবেন 2021-এ আপনারা জানেন আধা সামরিক বাহিনী ছিল, ওয়েবকাস্টিং ছিল, অনেক কিছুই ছিল, অবজ্ঞা ছিল, অপপ্রচার ছিল, মিথ্যা কথা ছিল, একেবারে ডজন ডজন নেতা এখান থেকে কিনে নিয়ে যাওয়া, আবার প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি তাদের কেন্দ্রীয় নেতৃত্বের, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের নেতৃত্বরা তারা এসেছিলেন। তারপরেও কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল। এবং 900 কোম্পানি কেন, আমার যত ভোটার তত কেন্দ্রীয় বাহিনী দিক, প্রত্যেকটা ভোটারের সঙ্গে একজন করে কেন্দ্রীয় বাহিনী দিক, তারপরেও তৃণমূল কংগ্রেস জিতবে, এই বিষয় নিশ্চিত। কোথাও একটা জায়গায় আপনি দেবাংশু ভট্টাচার্য বা বাপি হালদার, এই যে নতুন একটা ফেস বাংলার রাজনীতিতে হচ্ছে, এই ব্যাপারে সবচেয়ে বেশি কৃতিত্ব আপনি কাকে দেবেন? দেখুন, অবশ্যই দলকে কৃতিত্ব, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বোপরি দলের কৃতিত্ব এটা। দেখুন, আমরা নিশ্চিতভাবে মানুষের পরিষেবা দিতে গেলে নবীন প্রবীণের একটা মেলবন্ধন দরকার। আমাদের দলে সেটা ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। মানে এখানে আপনি এই যে দল করতে দীর্ঘদিন আপনি ছাত্র রাজনীতি করেছেন, এখন সংসদীয় রাজনীতিতে প্রবেশের পথে, এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি অভিজ্ঞতা এই তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে? দেখুন, তৃণমূল কংগ্রেস দল যেমন যুবদের দল, প্রবীণদের দল, নবীনদের দল, বৃদ্ধদের দল, সমস্ত সম্প্রদায়, সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সকলকে নিয়েই দল। একেবারে আপনার নানা ভাষা, নানা মন, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান যে কথাটা আছে, সেইটা তৃণমূল কংগ্রেসই পাওয়া যায়। আপনি জিতে এলে আপনার প্রায়োরিটি কী হবে? কারণ আমরা জানি দক্ষিণ 24 পরগনার বন্যা, একটা কর্মসংস্থানের আমাদের প্রথম যেটা হবে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা। এই মুহূর্তে আপনারা জানেন মানুষের কোনো অধিকারকে
কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। হকের টাকা, বাংলার টাকা 1,60,000 কোটি এখনো পর্যন্ত তারা আটকে রেখে দিয়েছে। কোন অজুহাতে? 71টা টিম পাঠানো হয়েছে, বারে বারে সমীক্ষা হয়েছে, বারে বারে ইনকোয়ারি হয়েছে। কোথায় তার ফলাফল আমরা জানতে চাইছি। ইডি, সিবিআই, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি রয়েছে, তারা তদন্ত করছেন, কিন্তু তার রেজাল্টটা কোথায়? এটা তো মানুষ জানতে চাইছে। আগামী দিন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে আমাদের প্রথম কাজ। মথুরাপুরের মানুষের উন্নয়ন, মথুরাপুর মানুষের পাশে থাকা, নদী বাঁধ রক্ষা করা, মথুরাপুরের মানুষের ঝড় ঝঞ্ঝাট জীবনে যাতে করে তাদের মাথায় স্থায়ীভাবে ছাদ তৈরি হয়, সে বিষয়ে যা যা করার মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে সেই কাজগুলি করা হবে। এই যে একটা দুর্নীতির প্রশ্নে এবং হচ্ছে ঠিকমতো হিসাব না দেওয়ার কারণে এটা বারবার বলছে, এটা কি তাদেরকে এই সিদ্ধান্ত কি রাজনৈতিকভাবে বিজেপিকে অনেকটাই পিছিয়ে দিল? দেখুন, সেটা তারা বলতে পারবে। আমরা শুধু এটুকু মানুষের কাছে বলছি এবং মানুষের কাছে বলবো, মানুষ, রাজনীতি সচেতন মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, শিক্ষিত মানুষ, তারা বোঝেন যে সত্যি সত্যি কি একদিকে আপনি গুজরাট, উত্তরপ্রদেশ, অন্যদিকে পশ্চিমবাংলা। জড়তাবিহীন স্পষ্ট বক্তব্য নিঃসন্দেহে তার রাজনৈতিক ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে। বাপি হালদারকে প্রশ্ন করেছিলাম, আপনি যে জেলা পরিষদে রয়েছেন সেখানে ঠিক কী কাজ করেছেন, যে কাজটা আপনাকে খুব আনন্দ দিয়েছে? যেটা বললেন সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা মথুরাপুর কেন্দ্রেতে পানীয় জলের একটা অভাব রয়েছে। এই পানীয় জলের অভাব মেটাবার জন্য পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে শ্যালো যে পাম্প সেখানে বসিয়ে 3 বেলা জল সরবরাহ করছেন বিভিন্ন জায়গায়। দক্ষিণ 24 পরগনার বহু কেন্দ্র রয়েছে, জায়গা রয়েছে যেখানে আর্সেনিক প্রবণতা রয়েছে জলের, অনেক জায়গায় হচ্ছে জল স্তরের একটা তারতম্য রয়েছে এবং সবচেয়ে বড় কথা লোনা জলের আধিক্য রয়েছে। এই সমস্তকে অতিক্রম করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তিনি কি করেছেন এটা বোঝার জন্যে তৎক্ষণাৎ ঠিক করলাম যে কোনো জায়গা নয়, তার নিজের যে গ্রাম, সেখানকার ভূমিপুত্র বাপি হালদার, তার গ্রাম কি বলছে, যে গ্রামে তিনি জন্মেছেন, বড় হয়েছেন, লেখাপড়া করেছেন এবং সেই গ্রাম থেকে প্রথম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছেন। সেই গ্রামের লোকজন তো তাকে দীর্ঘদিন দেখেছেন, অর্থাৎ দুধ কা দুধ, পানি কা পানি, সেখানেই হয়ে যাওয়া সম্ভব। তাই আমরা ঠিক করলাম যে তার গ্রামে যাব, সেখানকার মানুষ কি বলছেন। জল পেয়ে কেমন লাগছে? এই যে সাবমার্সিবলের জল ভালো লাগছে। ভালো লাগছে, মানে খুব দরকার ছিল, দিনে 3 বেলা পাচ্ছেন? হ্যাঁ, আমাদের পুকুরে জল নেই, পাচ্ছি আন ভালো। পুকুরে জল থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে যায় সব পুকুর। তো আগে কিভাবে এই জল আসার আগে কিভাবে কাজ চালাতে হচ্ছে? ওই করেন তুই তো বই আনতুম, আর কী করতো খালে টালেতে, আর তারপরে কলটা দিতে এখন সুবিধা হয়েছে। লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ। দিদি ভালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে আপনাদের গ্রামের ছেলে বাপি হালদার, তিনি সংসদে প্রার্থী, মানে পুরো লোকসভা কেন্দ্রের প্রার্থী, যখন আপনার প্রথম জানতে পারলেন কিরকম, মানে কি মনে হলো তখন? ভালো মনে হলো, খুব ভালো। আপনারা ভেবেছিলেন উনি প্রার্থী হতে পারেন? না, ভাবিনি, তা এখন হয়েছে বলে এখন মনে ভাল লাগতেছে যে আমাদের বাপি হালদার এত দূরে চলে গেছে, ভাল লাগতেছে, সব জায়গায় নাম হচ্ছে। এইরকম দক্ষিণ 24 পরগনায় 2009 সালে থেকে তৃণমূল কংগ্রেস হারেনি, শুধু জিতেছে। এবারে কি হবে? এইবারও জিতে আসবে। কেন জিতবে? কি কারণের জন্য জিতবে বলে আপনি মনে করেন? তো ভালো কাজ করতেছে বলে তাইতে। হ্যাঁ, সব জায়গায় ভালো কাজ করে। কোন ধরনের কাজগুলো আপনাদের জন্য খুব বেশি দরকার বা জরুরি? একটা তো দেখতে পাচ্ছি জল, আর আস্তা, জল, কল, আলো আমাদের দিকে সব ছিল নি, কি অবস্থা ছিলাম আমরা। হ্যাঁ, কিরকম অবস্থায় ছিলেন আগে? আমরা বছরে তো ওর কাছ থেকে শাড়িও পাই, কাপড় জামাও পাই, সব আমাদের সাহায্য করে, ঘর দোর সব দেয়। কি কাজে রেলওয়ে সার ভেঙে যাচ্ছে, একটা টিপলও দিচ্ছে ওর কাছে চাইতে গেলে, অনেক কিছু সাহায্য করতেছে আমাদের। একটা ওল আসতেছে দিচ্ছে, কুড়াই আসতেছে দিচ্ছে, সব কিছু দেয়, গাছপালাও দেয়, কি বলবো আর, সব কিছু দেয়, সত্যি কথা।
গ্রামের ছেলে মেয়েদের চাকরি বাকরি হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, দুটো ছেলের আমাদের গ্রামে দুটো ছেলে শিমুল পুলিশ করেছে, আমার ছেলের একটা, আমার ভাসুরের ছেলের একটা। তারপর আর যারা কাজ পায় না তারাও কাজ পেয়েছে, দিচ্ছে, দেখতেছে, সবার দেখতেছে, শুনতেছে, সব করতেছে। বাপি হালদার প্রার্থী হয়েছে, আপনি কি বলবেন, কেমন লাগছে সেটা শুনে? গ্রামেরই তো। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। লক্ষ্মী ভান্ডার পান? না, 25 বছর হয়নি এখন, আরো সবাই অনেকে পায়। সবাই পান? সবাই পায়। এই যে গোটা দেশে একটা অস্থির পরিস্থিতি চলছে, এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলবেন? কেমন তিনি রাজ্য চালাচ্ছেন, বা আর কি হলে ভালো হতো, কি মনে করেন? আর কি ওনারা নিজেরা বুঝবে যে কোথায় কোন খামতি আছে, সেটা ওনারা ঠিক করে দিচ্ছে, আমাদের বলার দরকার মনে করছে না। ওনারা সব কিছু ঠিক করে দিচ্ছে, যেখানে মানে ভুল কিছু দেখছে ওনারা নিজেরাই ঠিক করে দিচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় সন্দেশখালির মতো একটা ঘটনা ঘটেছিল, তো মানে যদি অন্য জেলা উত্তর 24 পরগনা, আপনি কি মনে করেন যে এই ধরনের ঘটনা বা ইয়েতে এই তৃণমূল কংগ্রেসের আমলে বেশ কিছু জায়গায় এটা রয়েছে? যা মনে আছে সত্যি কথাটা বলুন। এর কোনো প্রভাব পড়বে না, দিদি যা কাজ করছে এর কোনো প্রভাব পড়বে না। দিদি যা আজকে যে আমাদের যে দীর্ঘদিন উন্নয়নে সিপিএম সরকার থাকতে যা উন্নতি করে, কোনো কথা উন্নতি করেনি, দিদি এসে যা উন্নতি করেছে দিদিকে তো আমরা ভুলতে পারবো না। আর বাপি হালদার কিছুই উন্নতি হয়নি। কোন উন্নতি? তখন এখানে খাল ছিল, ডেরা ছিল, এই রাস্তাঘাট কিচ্ছু হয়নি, এই রাস্তাঘাট কিছু সবাই মেলে বলে। কিন্তু বাপি হালদার যেখানে আসছে, বাপি হালদার সব উন্নতি করেছে এখানটা। আজকে বাপি যা উন্নয়ন দেখবে এখানে মিডিয়া নিয়ে যাও, সব বাপি হালদার উন্নতি, সব বাপি হালদার উন্নতি করেছে। ও প্রচুর পরিশ্রম করে, প্রচুর দীর্ঘ সময় দেয়, দিয়ে আমাদের উন্নতি করেছে গ্রামটাকে। ও যে আজকের যে এক জায়গা আমাদের ছোটো ভাই হয়ে যে জায়গায় পৌঁছাবে আমরা স্বপ্নে জানতে পারিনি, খুব ভালো জায়গায় পৌঁছেছে। আশা করি আর ভালো হোক, আরও বড় জায়গায় পৌঁছে যাক, আর কাজে এগিয়ে যাক। আগামী দিনে আপনারা খুব আশা আরো উন্নতি, আপনারা কি চান আগামী দিনে আর এখানে হলে ভালো হয় আপনাদের? সেটা বাপির বড় ভরসা, আর অনেকে ভরসা করি, বাপি যা করবে সেটা হবে, বাপি যেটা করবে সেটা হবে, আমার বাপির বড় ভরসা। এখানে সিপিএম ছিল, আমাদের সিপিএমকে হারিয়ে আমাদের বাপিদা নতুন তোলা হয়েছিল। তোলার পরে আমরা আস্তে 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 কাজগুলো গুছিয়ে গুছিয়ে করা হয়েছে, আমার বাপিদা সব করছে আর করবে। এখানে আমরা রাত্রে চলতে পারতাম না সিপিএমের আমলে, সেই বাপিদা তোলার পরে আমাদের রাস্তা ঢালাই হয়েছে, রাস্তা কিচ্ছু ছিল না সিপিএমের আমলে, কিছু ছিল না। সিপিএমের আমলে আমরা চলতেই পেতাম না, এই রাত্রে আমরা যেতে পেতাম না, রাত্রে আমাদের ওপার থেকে লোক এগিয়ে আনতে হতো। এখন বাপিদার আমার বিশেষ করে বাপিদা উঠে আমাদের লাইট পোর্ট, তারপর গোরস্থান বাড়ি, শ্মশান টোশান সব ঘেরা, এই রাস্তা ঢালাই ফেলে দেওয়া, মানে আরও আমাদের কাজ উন্নতি হচ্ছে, আরও কিছু ছেলেপুলে চাকরি পাচ্ছে, আরও পাবে, আশা করি এটুকুটা পাবে, অনেক ছেলে পাবে। যেসব জায়গা আরও বাপিদা যাচ্ছে আরও কাজ আনার জন্যে আনবে, বিশেষ করে আমাদের আরও এগিয়ে দেবে সামনে। আমরা যেন নতুন জীবন যেন আমরা টিএমসির আমলে ফিরে পেয়েছি, আর দিদি থাকলে, বিশেষ করে দিদি থাকলে আমরা ফিরে পাবো জানো। এখানে তৃণমূলের বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ কাকে আপনি চোখে দেখতে পাচ্ছেন, বিজেপি না সিপিএম? এখানে বিজেপি আমাদের এই বুথে বিশেষ করে বিজেপিও আসেনি, আর সিপিএম এসেছিল, তারা কিছু হয়ে করে উঠতে পারেনি আর পারবেও না। এটুকু আশা করি বাপিদা যতদিন থাকবে টিএমসি বলা বিজেপি বলা আমাদের বুথে আসতে দেবো না, মানে আমাদের একত্রিত ভোট হবে, কিছু পাবে না ওরা, কিচ্ছু পাবে না সিপিএম থেকে, কিচ্ছু পাবে না এখানে, একটা ভোটও পাবে না ওরা, যা করে নেবো আমরা। একটা দুটো ছিটকে ছাটকে আছে, তারা সব বাইরে আছে, ও সব ধরতির মধ্যে নয়, ও সব এমনি এখন ঘোরাফেরা করছে। আর এই যে ভোটটা লোক এই সামনে এমপি ভোটটা আসছে, আরও আমার বাপিদার সাথে তারা সাথ দিচ্ছে যে আমরা সিপিএম করেছিলাম পঞ্চায়েতে, আমরা তোমার এখন পিছনে আছি, ভোট দিয়ে দেবো। পঞ্চায়েতে যারা সিপিএমকে ভোট দিয়েছিল তারাও এখন বলছে হ্যাঁ দিয়ে দেবো। কারণটা কি? উন্নয়ন দেখে করছে, উন্নয়ন দেখে, বাপিদার অন্য কিছু দেখে করছে না, বাপিদার উন্নয়ন দেখে করছে, আরও উন্নয়ন করতে বলছে গ্রামের লোক যে তুই উন্নয়ন কর, উন্নয়ন করলে আমরা তোদের পিছনে আসি, আরও যা লাগবে সাহায্য আমরা গ্রামের লোক যেটা যা হবে যাবো আমরা, মিটিং মিছিল যা করার দরকার আমাদের সাথে করে, আমরা যাই বসি দাদার সাথে, ওটা চলাফেরা সব হয় আমাদের সাথে। বাপিদা থাকলে আমরা যেন নতুন জীবন ফিরে পেয়েছি, আরও পাবো আশা করি। এটুকুটা আমাদের বাচ্চা কাচ্চারা, আমরা পাইনি চাকরি ঠিক আছে, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা যারা মানুষ হচ্ছে, যা স্কুলে পড়ছে, পড়াশোনা বেশ ভালো চলছে, চাপে আছে, আমাদের স্কুলের মাস্টারমশাই সব চাপে আছে, হ্যাঁ সব হ্যাঁ রেগুলার আসে, হ্যাঁ এখন বাচ্চা কাচ্চারা পড়ছে। আচ্ছা, স্বাস্থ্য কেন্দ্র ওখানে ডাক্তার থাকে? থাকে।
আসছে তো, ডাক্তার আসে মাঝে মাঝে চেক করে যায়, সব কিছু হয়, আমাদের কোনো খামতি নেই। খামতি দু এক পিস আছে, মানে ওই যেসব ধরুন যারা সিপিএম পিএম করেছিল তাদের সাথে খামতি আছে, তারা এই বলছে এখনো পর্যন্ত যে বাপিদা যা এমপি বোর্ডে দাঁড়িয়েছো আমরা তোমার সাথ দেবো, কোনো অসুবিধা আর হবে না, আমরা আর করবো না বিরোধী। তারা নিজেরাই আসছে, আমাদের যেতে হচ্ছে না যে আমরা গিয়ে তুলে আনবো ফুলে আনবো, ও কারবার কোনো নেই। তারা নিজেরা আসছে, এসে বাপিদার কাছে বসে আলোচনা করছে, তাদের কাছে যেতে হচ্ছে না বাবু। সিপিএমের আমলে কি এমনি অত্যাচার ছিল? অত্যাচার ছিল মানে আমরা ওই কি ভোট দিতে যেতাম, ভোট দিতাম, আমরা কোনো জিনিস পেতাম না। ভোট দিয়ে চলে আসতাম, জিততো, আমরা আনন্দ করতাম তাদের জন্য, কিন্তু আমরা কোনো জিনিস পাইনি আজ পর্যন্ত, একটা তিরপল পর্যন্ত আমি পাইনি। বিশেষ করে আমি মারামারি করে আমার দাদার সাথে, তখন টিএমসি আসবে আর আমি সেই মুখে মারামারি করে আমাদের এখানে কনকলতা বলে একটা ম্যাচ জিতিয়েছিলাম। তখন আমাদের বুথ ছিল কাটামদিঘির মোড়ে। তারপর বুথ আলাদা হয়ে যাওয়ার পরে মানে বাপিদা দাঁড়িয়েছিল, নতুন বুথ হয়েছে সদিয়ালে, বাপিদা নতুন বুথ হওয়ার সাথে সাথে বাপিদা দাঁড়িয়েছে, আর ওই বাপিদার জেতানো হয়েছে, সিপিএনের আর আনা হয়নি। তারপর থেকে বাপিদা আসার সাথে সাথে আমাদের এগুলো যা কাজকাম হয়েছে, তা আমাদের কি বলবো, আমাদের গর্বর কথা এগুলো, যেন আমাদের গর্বে বুক ফেটে যাচ্ছে যে আরও বাপিদা আরও জায়গা ভালো পজিশনে পৌঁছাক। শুনলেন তো, রীতিমতো উচ্ছ্বসিত, এবং বাপি হালদার প্রার্থী হওয়ার পর তারা অনেক স্বপ্ন দেখছেন যে ভারতবর্ষে যে 543 জন সাংসদ রয়েছেন, সেই সাংসদদের মধ্যে জিতে এলে তিনি একটা জায়গা করে নেবেন এবং মথুরাপুর কেন্দ্রকে একটা সুউচ্চ জায়গায় নিয়ে যাবেন। দেখা যাক, তার কারণ হচ্ছে গঙ্গাসাগরকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ কিন্তু চেনে, কিন্তু মথুরাপুরের মধ্যেই গঙ্গাসাগর যে পড়ে সেটা তো অনেকেই জানেন না। হয়তো আগামী দিনে কে পরিচয় করিয়ে দেবেন, সেই অপেক্ষায় আমরা থাকব। এবং এবার একটু আপনাদের কাছে দেখাবো হচ্ছে সেখানে যে দেখলাম প্রচারে প্রায় অধিকাংশ দেওয়াল থেকে শুরু করে গ্রামের বাড়িতে বাইরে যে দেওয়াল, প্রায় সবটাই বাপি হালদারের প্রচার, বিভিন্ন জায়গায় হোর্ডিং, এবং তার সাথে তো বাজছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের থিম সং, সবই রয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় নজরে পড়েছে এসইউসিআইয়ের প্রার্থীরও। এই রাজ্যে 42টি আসনে এসইউসিআই প্রার্থী দিয়ে তাক লাগিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গে তারাও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এমনিতেই বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফের মধ্যে তালমিলটা ঠিক যে 100% নিশ্চিত হয়েছে, আজ তো এটা বলার অপেক্ষা রাখে না, হয়নি। এবং এই ক্ষেত্রটাকেই কি বেছে নিতে চেয়েছে এসইউসিআই? বাংলার রাজনীতিতে পরিচিত রাজনৈতিক দল, বিভিন্ন গণ আন্দোলনের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা নিয়েছেন, কিন্তু রাজনৈতিক সাফল্য যেটাকে বলে বা সংসদীয় রাজনীতির সাফল্য তাদের তেমন একটা নেই। তাই 42টি আসনে তারা প্রার্থী দিয়েছেন। কি বলছেন তাদের প্রার্থী, সেই সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছেন আমাদের সাংবাদিক বিশ্বজিৎ নস্কর। মথুরাপুর লোকসভার এসইউসিআই প্রার্থী বিশ্বনাথ সর্দার এই মুহূর্তে আজ সকাল থেকে কিন্তু মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর বাজারে অলরেডি কিন্তু তার প্রচার শুরু করে দিয়েছেন। আমরা জানি যে এসইউসিআই দল মানে তারা একটা কিন্তু আন্দোলনমুখী দল। তারা কোনো কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি হলেই বা টিকিটের দাম বৃদ্ধি হলেই তারা কিন্তু এই আন্দোলন করে থাকে। আজকে আমরা সেই এসইউসিআই প্রার্থীর সাথে কথা বলছি। আপনাদের তো আন্দোলনমুখী দল, সেখানে এই যে আপনি মথুরা লোকসভা প্রার্থী হয়েছেন, কেমন প্রচার কি পাচ্ছেন সাধারণ মানুষজনের কাছ থেকে? দেখুন, আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট সারা দেশ জুড়ে 51টা সিটে, পশ্চিমবাংলায় 42 সিটে আমরা আন্দোলন করছি, মানে প্রার্থী দিয়েছে আমাদের দল। মথুরাপুর কেন্দ্রে আমাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের ধারাবাহিক যে দুর্নীতি বলুন, জনবিরোধী নীতি বলুন, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি ধারাবাহিকভাবে। আন্দোলন করতে করতে নির্বাচন ঘোষিত হয়েছে। আমরা আন্দোলনের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি এবং আন্দোলনকে শক্তিশালী করতে আমাদেরকে সমর্থন করার জন্য আমরা বলছি। আমরা এই মথুরাপুর কেন্দ্রের কতগুলো গুরুত্বপূর্ণ দাবি এবং এখানকার সার্বিক উন্নয়নের দাবিতে আমরা আন্দোলনে আছি, আন্দোলন করছিলাম। আমরা এখানকার এই জয়নগর থেকে রামগঙ্গা ভায়া রায়দিঘি রেলপথ, যেটা সাধারণ মানুষের দাবি, এ নিয়ে আমরা আন্দোলন করছি। প্রস্তাবিত হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সে নিয়ে কোনো কাজ শুরু হয়নি। আচ্ছা, এই যে আপনি তো লোকসভার প্রার্থী হয়েছেন মথুরাপুর লোকসভার,
সেই জায়গায় এই যে প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছে? সাধারণ মানুষ আমাদের আন্দোলনকে যেমন সমর্থন করে, আমরা ইলেকশনেও আমাদের পক্ষে সেভাবে আমরা সমর্থন লক্ষ্য করছি, সর্বোচ্চ লক্ষ্য করছি। পুরো লোকসভা এলাকা জুড়েই আমরা ঘুরছি এবং আমাদের মানুষ সেভাবে সমর্থন করছেন। আপনার যে উল্টো দিকে যারা বিরোধী যারা আছে হেভিওয়েট যে প্রার্থী দুটো, কেমন তাদের সাথে ফাইট হবে? দেখুন, মানুষ তো জানে, সে তৃণমূল বলুন বিজেপি বলুন, তাদের নীতি সম্পর্কে জানে। আজকে সারা দেশে দুর্নীতি নিয়ে যা চলছে, এ রাজ্যের দুর্নীতি, এ রাজ্যের বেশিরভাগ মন্ত্রীরাই জেলে রয়েছে। এই অবস্থায় আমরা দেখছি সাধারণ মানুষ আমাদের আন্দোলনকে সমর্থন করছে। আরেকটা কথা বলি যে আজকের নির্বাচন কিভাবে হচ্ছে আপনারা জানেন। টাকা দিয়ে, ভয় সন্ত্রাস দেখিয়ে মানুষের জনমতকে লুট করা হচ্ছে। আমরা যদি মনে করি যদি ফেয়ার অ্যান্ড ইলেকশন হয়, পরিচ্ছন্ন ইলেকশন হয়, তাহলে কিন্তু মানুষ আমাদের পক্ষেই আছে, আমাদেরকে সমর্থন করবেন। আমাদের আন্দোলনকে যেমন সমর্থন করছেন এবং আমাদেরকে ভোটেও সেইভাবে সমর্থন করবেন, এটা আমরা আশা করছি। জেতার ব্যাপারে কতটা? জেতার ব্যাপারে আমরা আন্দোলনকে মানুষ যেভাবে আমাদের সমর্থন করে, আমরা মনে করছি সেভাবেই মানুষ আমাদেরকে আগামী নির্বাচনে সমর্থন করবেন। দেখো, যেখানে বিশ্বনাথ বাবু, যে বিশ্বনাথ হালদার মথুরাপুর লোকসভা প্রার্থী, তিনি কি বিশ্বনাথ সর্দার মথুরাপুর লোকসভার যে এসইউসিআই প্রার্থী, তিনি যেটা জানালেন, তিনি কিন্তু জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী, মানুষ তাদের সঙ্গে আছে। মথুরাপুর লোকসভার বিজেপি প্রার্থী অশোক পুরকাইত অলরেডি তিনি কিন্তু প্রচারে বেরিয়ে গেছে। তার দেরিকর নাম ঘোষণা হলেও আজকে তিনি এই মথুরাপুর থেকে তার কিন্তু প্রচার অলরেডি শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে মথুরাপুর লোকসভার বিজেপি প্রার্থীর সাথে কথা বলবো। আপনি অনেকটু দেরিতে হলো আপনার প্রার্থী ঘোষণা করেছে, সেই জায়গায় প্রচারে কেমন? দেখুন, প্রচারে যা সাড়া পাচ্ছি তা এক কথায় অভূতপূর্ব। এখানে আপনি দেখতে পেয়েছেন যে আমরা আজকের মন্দিরে পুজো দিতে এসেছিলাম, তার সাথে জনসংযোগ এবং আমাদের র্যালি, প্রথম র্যালি শুরু করেছি আমি আমার বিপক্ষ যে প্রার্থী তার নিজেরই অঞ্চল থেকে, এবং সেই জায়গা থেকে আমি শুধু আমাদের দলের কার্যকর্তা নয়, সেখানে হচ্ছে আমরা আমাদের সাধারণ মানুষের যে জনজোয়ার, সেই জনজোয়ার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেই জনজোয়ারের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করতে পারছেন। জেতার ব্যাপারে কতটা আশাবাদী, কি বলবেন? জেতার ব্যাপারে কতটা আশাবাদী, কি বলবেন? জেতার ব্যাপারে 100% আশাবাদী। কারণ আপনি দেখুন, সাধারণ মানুষ, তাদের সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই, তারা হয়তো রাজনৈতিক দল করেন না, আমাদের দল করেন না, কিন্তু বিজেপি প্রার্থীকে দেখে, ভারতীয় জনতা পার্টিকে দেখে তারা হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। 100% জেতার ব্যাপারে আশাবাদী। আমি এই মুহূর্তে তার যে মথুরাপুর লোকসভার বিজেপি প্রার্থী অশোক পুরকাইত, তার সম্পর্কে যেটা জেনেছি, তিনি কিন্তু জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং এখানে তিনি সেইভাবে প্রচার করছে। তার প্রচারে কিন্তু প্রচুর মহিলা ও পুরুষ, সেখানে কিন্তু অলরেডি কর্মীরা তারা সেখানে হাজির হয়েছে। এক প্রকার বাদ্যযন্ত্র সহকারে এই কাশীনগর বাজার, যে মথুরাপুরের কাশীনগরের বাজার থেকে তারা কিন্তু প্রচারে রওনা হয়েছে।